ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন আজকে যদি বিশ্ববাসীর কাছে একটা বিশাল দানব তুল্য কোনো এক যদি শত্রুর কথা বলি তাহলে এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে অন্যতম। এই জলবায়ু পরিবর্তনের যদি ধারাটাকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে হয়তো বিশ্ববাসী হয়তো তাদের জীবন, তাদের লাইফ সব কিছু কিন্তু প্রতিকূলে ফেলবে। আর তাই জন্য বিশ্ববাসীর কাছে জলবায়ুর রক্ষা, জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই ক্ষেত্রে NAPCC অর্থাৎ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, এই বিশেষ কনসেপ্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা ভারতীয় কনটেক্সটে আমরা আলোচনা করব NAPCC। সো সবাইকে স্বাগত আজকের আলোচনায়। আমি মানিক মণ্ডল তোমাদের সবাইকে লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেল থেকে স্বাগত জানাই। আমরা শুরু করব আজকের আলোচনা পরিবেশগত স্থায়িত্ব এবং বৃদ্ধির জন্য একটি কৌশলগত রূপরেখা, আ স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট ফর ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি অ্যান্ড গ্রোথ, আর তা হচ্ছে NAPCC। তো চলে যাব নেক্সট স্লাইডে। সর্বপ্রথম জানতে হবে যে এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং এই ক্লাইমেট চেঞ্জের যে ভালনারেবিলিটি রাডারগুলো, দুর্বলতার রাডারগুলো কী কী। প্রথম যে পয়েন্টটাকে মাথায় রাখতে হবে তা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি এন্ডেঞ্জার। জলবায়ু পরিবর্তনে একটা অন্যতম বিষয় যেটি কিন্তু আমাদের কাছে, তা হচ্ছে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিপন্ন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে সি লেভেল, সমুদ্রের জলরাশি, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে আসছে এবং যার কারণে উপকূলবর্তী অঞ্চল জলের তলায় নিমজ্জিত হচ্ছে এবং উপকূলীয় অঞ্চল ক্ষয় হচ্ছে। তৃতীয় হচ্ছে ইনক্রিজিং ন্যাচারাল ডিজাস্টার্স। একবার যদি আমরা 2 দশক ধরে ফিরে তাকাই তাহলে দেখব যে কত ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, কোথায় আমফান, কোথায় ফণি, আরও কত কি আসছে। এছাড়া আর কি হচ্ছে, স্প্রেড অব ভেক্টর বর্ন ডিজিজ, অর্থাৎ মশাবাহিত রোগের বিস্তার বাড়ছে। আর সব থেকে বড় কথা, বহু কিছু মূল্যবান প্রজাতির বিলুপ্তি ঘটছে, স্পিসিস এক্সটিংশন ঘটছে। এগুলো সব কিন্তু UNFCCC কর্তৃক যে প্রাথমিক জাতীয় যোগাযোগ রয়েছে তাদের মাধ্যমে আমরা এগুলো চিহ্নিতকরণ করতে পেরেছি। নেক্সট চলে আসবো 30শে জুন 2008 সালে প্রকাশিত NAPCC তারা স্বীকার করে যে ভারতের বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনযাত্রার মান বাড়াতে এবং জলবায়ু দুর্বলতা কমাতে উচ্চ বৃদ্ধির হার অপরিহার্য। সো কোন কোন দিকটাকে মাথায় রাখতে হবে তা বিষয় হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড পোভার্টি অ্যালিভিয়েশন। যদি আমরা পরিবেশটাকে সাস্টেন করতে পারি, পরিবেশটাকে যদি আমরা এই নিয়ন্ত্রণ করতে পারি, এই কথা যখন বলছি তার সাথে কিন্তু আরেকটা জিনিস প্রয়োজন, তা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে হবে এবং অবশ্যই দারিদ্রতা দূরীকরণ করতে হবে। আমরা জানি পরিবেশ দূষণ যখন হয় সব থেকে বেশি কিন্তু সাফার করে গরিবেরা, দরিদ্ররা। তাদের কাছে ওই মোকাবিলা করার মতো কোনো রকমভাবে পরিস্থিতি থাকে না। আর সাথেই যেটা বৃদ্ধির কথা বলা হচ্ছে তা হচ্ছে ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি, অর্থাৎ আমরা অর্থনৈতিক বৃদ্ধির কথা তো ভাববই, তা কিন্তু কখনোই যাতে পরিবেশটাকে ধ্বংস না করে, অর্থাৎ পরিবেশটাকেও রক্ষা করা হবে
এবং অর্থনৈতিক বৃদ্ধি। অর্থাৎ এই দাঁড়িপাল্লাটা কখনো যেন একটা দিকে বেশি না ঝুঁকে, অর্থাৎ এই সামান্তরালটা রাখতে হবেই। নেক্সট চলে আসবো, এই এনএপিসিসি রাদার 8টি স্তম্ভের কথা বলা হয়েছে। যেই 8টি স্তম্ভ বা 8টি পিলারকে যদি আমরা সঠিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে জাতীয় এই যে আন্দোলনটা, ভারতের এই ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়া পরিবর্তনের পক্ষে যে আমরা লড়াই করছি, তা হয়তো সফল হবে। সর্বপ্রথম হচ্ছে ন্যাশনাল সোলার মিশন। সরকার বিশেষভাবে একটা প্রচেষ্টা চালাচ্ছে যাতে করে বৈদ্যুতিক শক্তি, ইলেকট্রিক পাওয়ার আমরা যদি অধিকভাবে সৌরশক্তি দ্বারা চালিত হতে পারি, যেটা আমরা সূর্য থেকে পাই, যেটা আমরা কৃত্রিম উপায়ে নয় প্রাকৃতিক উপায়ে পারব। আসলে এই যে গ্রিন মিশন চলছে, তাতেই আমাদের দৈনন্দিন দিনে প্রায় সব কিছু জিনিসই এখন ইলেকট্রিক হয়ে উঠছে। তাই সেক্ষেত্রে সরকার কিন্তু বিশেষভাবে সাবসিডি প্রদান করছে এই সোলার লাগানোর জন্য। তাই জাতীয় সৌর মিশন বা ন্যাশনাল সোলার মিশন হচ্ছে প্রথম স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে এনহেন্সড এনার্জি এফিসিয়েন্সি, অর্থাৎ বর্ধিত শক্তি ক্ষমতা মিশন। এই দুটোই কিন্তু চেষ্টা করা হচ্ছে এই ইলেকট্রিসিটিকে নিয়ে, যেখানে পেট্রোল গ্যাস ডিপেন্ডেন্সি না হয়ে একটা আমরা এই সমস্ত এনার্জির দিকে বেশি গুরুত্ব দিতে পারি। তৃতীয় হচ্ছে সাস্টেনেবল হ্যাবিটেট, অর্থাৎ টেকসই বাসস্থান। এমন কিছু ভাবে আমাদের বাসস্থানগুলোকে তৈরি করতে হবে যেখানে আমরা নেচারের রিসোর্সটাকে ফুললি ইউটিলাইজ করছি তো ঠিকই, ঠিক কিন্তু নেচারকে ক্ষতি করছে না। চতুর্থ হচ্ছে ন্যাশনাল ওয়াটার মিশন, জাতীয় জল মিশন, অর্থাৎ যে ভৌমজলের স্তর তাকে যাতে আমরা না অপচয় করে বৃষ্টির জলটাকে ধরে, এবং যে সমস্ত জলগুলো আমরা জানি যে পলিউটেড, সেগুলোকে সংরক্ষিত করে পরিবর্তিত করে উপযোগী খাওয়ার জল করা বা ব্যবহৃত জল করা। পঞ্চম হচ্ছে সাস্টেনিং হিমালয়ান ইকোসিস্টেম। পার্বত্য এলাকা একটা সময় যা মানুষের এই আমাদের মতো যারা অ্যানথ্রোপোসেন মাইন্ডসেট মানুষ, যারা মনে করে প্রকৃতি আমাদের মা নয়, বরং আমরা প্রকৃতির গার্ডিয়ান বা অভিভাবক, আমরা যা খুশি করতে পারি, না তা নয়। হিমালয়ান এলাকার পার্বত্য এলাকায় আমাদের কিন্তু যে ট্যুরিজম, যে সমস্ত আধুনিকতা হচ্ছে, সেগুলোকে মাথায় রেখে অবশ্যই ইকোসিস্টেমটাকে বজায় রাখতে হবে, পরিবেশের ধারাবাহিকটাকে বজায় রাখতে হবে। অ্যান্ড সিক্সথ হচ্ছে গ্রিন ইন্ডিয়া। আমাদের কিন্তু সবুজ ভারত মিশন, যেখানে শস্য শ্যামলা যেমন থাকবে, তেমন অবশ্যই আধুনিকতা তো হবেই, কিন্তু যেন আমরা কখনোই এই কংক্রিটাইজ ওয়ার্ল্ডে গোটা জগৎটাকে না ঘিরে ফেলি। অর্থাৎ আধুনিকতার সাথে বৃক্ষরোপণ এবং সাথে সাথে আমাদের কিন্তু প্রাকৃতিক রিসোর্সটাকে ইউজ করতে হবে। অবশ্যই আরেকটি সপ্তম বিষয় হচ্ছে এই এনএপিসিসিতে সাস্টেনেবল এগ্রিকালচার, টেকসই কৃষি মিশন, যেখানে অবশ্যই কৃষিতে মুনাফা থাকবে, তবে সেই মুনাফার জন্য অতিরিক্ত কীটনাশক, অতিরিক্ত আমরা যদি কৃত্রিম রাসায়নিক সার ব্যবহার না করে আমরা জৈবিক সার ব্যবহার করি এবং একটা ওই রাসায়নিক দ্রব্যবিহীন একটা সবুজ একটা কৃষি ব্যবস্থা করে ফেলতে পারি, তাহলে অর্গানিক ফুড হতে পারে, মানুষের রোগ জীবাণু থেকে আমরা বাঁচতে পারি। এবং অষ্টম হচ্ছে স্ট্র্যাটেজিক নলেজ ফর ক্লাইমেট চেঞ্জ। প্রত্যেকটি মানুষের, আমাদের সবারই জানা উচিত কৌশলগত জ্ঞান এই পরিবেশকে নিয়ে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ নিয়ে সবার কিন্তু ধারণা দরকার। এছাড়া যদি আমরা চলে আসি এনার্জির ক্ষেত্রে, অর্থাৎ আমাদের আজকের দিনে ইলেকট্রিক পাওয়ার খুবই জরুরি। তো এই পাওয়ার আসবে কোথা থেকে, আর এর জন্য টার্গেট কি রাখা হয়েছে?
তো 2015 সালে অবধি একটা সময় এই পাওয়ারের টার্গেট রাখা হয়েছিল 20 গিগাওয়াট, কিন্তু এখন 2030-এর টার্গেট রাখা হয়েছে 100 গিগাওয়াট, অর্থাৎ 36.32 গিগাওয়াট আমরা 2020 সাল অবধি কিন্তু স্থাপিত করতে পেরেছি। এখন বাকি যে 10টি বছর রয়েছে 2030 পৌঁছতে আমাদের কিন্তু অ্যাচিভ করতে হবে 58.31 গিগাওয়াট। সো এর একটাই উদ্দেশ্য, যাতে কেন্দ্রীভূত ও বিকেন্দ্রীভূত প্রসারের মাধ্যমে ভারতকে বিশ্বব্যাপী সৌরশক্তিতে শীর্ষস্থানীয় হিসাবে প্রতিষ্ঠিত করা। একটাই উদ্দেশ্য, ভারতকে সৌরশক্তিতে স্ট্রং করা। আমরা দেখতে পাচ্ছি এখন কলেজে, এখন স্কুলে, এখন বিভিন্ন হাসপাতালে, এমনকি ছোট ছোট গাড়িতেও আমরা এই সৌরশক্তির যে সোলার ইউনিট বসানোর একটা হিড়িক দেখতে পাচ্ছি, যাতে কিন্তু সাস্টেনেবল খরচও কম এবং আমরা জানতে পারি আমরা জানি পরিবেশও রক্ষা সম্ভব। এরপরে চলে আসছি পরবর্তী বিষয়, ন্যাশনাল মিশন ফর এনহ্যান্সড এনার্জি এফিসিয়েন্সি। অর্থাৎ এই এনএপিসিসির আরেকটি বড় দিক ছিল 2011 সাল থেকে কিভাবে এই যে শক্তি, এই সোলার শক্তি বা এনার্জি যেটাকে বলছি আমরা, বর্ধিত শক্তি দক্ষতার জন্য জাতীয় মিশন স্থাপিত করা হয়েছে। এর জন্য হয়েছে প্যাট মানে হচ্ছে পারফর্ম, আর্কাইভ অ্যান্ড ট্রেড, মানে কি সম্পাদন করো, অর্জন করো এবং বাণিজ্য করো। নেক্সট হচ্ছে MTEE, মার্কেট ট্রান্সফরমেশন ফর এনার্জি এফিসিয়েন্সি, অর্থাৎ শক্তি দক্ষতার জন্য বাজার রূপান্তর। EEFP, এনার্জি এফিসিয়েন্সি ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম, শক্তি দক্ষতা অর্থায়ন প্ল্যাটফর্ম। FEED, ফ্রেমওয়ার্ক ফর এনার্জি এফিসিয়েন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট, শক্তি সাশ্রয়ী অর্থনৈতিক উন্নয়নের কাঠামো। এরপরে আসবো জল নিয়ে কি হচ্ছে। টার্গেট রাখা হয়েছে 20% মোর দ্যান দ্যাট ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, অর্থাৎ 20%-এর বেশি জলের ব্যবহার দক্ষতা বাড়াতে হবে, এবং তার জন্য শহরে এলাকার যে আরবান ওয়েস্ট থাকে সেই